নমস্কার দাদা, প্রথমেই আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে আমরা চলে এসেছি এমন একজন ব্যক্তিত্বের কাছে। আমরা বিভিন্ন খেলা দেখি, কখনো ক্রিকেট, কখনো ফুটবল, কখনো টেনিস, কখনো হকি, বিভিন্ন রকম খেলা আমরা দেখি। তাই আমাদের কাছে খুব পরিচিত একটা মুখ ফুটবলের জগতে, মাননীয় দীপেন্দু বিশ্বাস মহাশয়। আমরা আজকে তার কাছেই চলে এসেছি। তার কাছ থেকে তার খেলার জীবনে কিছু কথা আমরা জানবো, যেটা আমাদের শ্রোতা বন্ধুদেরও নিজেদের জীবনে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছো যারা, তোমাদের উদ্দেশ্যেই বিশেষ করে বলবো, তোমরা যারা খেলাকে নিয়ে জীবনে বড় হতে চাও বা খেলাই যাদের লক্ষ্য এখনো পর্যন্ত, তারা তোমরা তোমাদের জীবনে কিভাবে এগিয়ে যেতে পারবে, তোমরা দাদাকে দেখেও কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড হতে পারো। তো শুরু করছি আমাদের আজকের আলোচনা। দাদা, প্রথমেই বলবো যে আপনার এই ফুটবল খেলার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটা? ফুটবলার জীবনের স্মরণীয় ঘটনা, আমি টাটা ফুটবল একাডেমির ছাত্র ছিলাম। সেখানে দিল্লিতে ডুরান্ড কাপ সেমিফাইনাল মোহনবাগানের সাথে খেলা ছিল। তখন মোহনবাগানের মানে সব ভারতবর্ষের সেরা সেরা খেলোয়াড়, আমি টাটা ফুটবল একাডেমি হয়ে খেলছিলাম এবং সেই ম্যাচটা আমরা মোহনবাগানকে 1 গোলে হারাই এবং সেই গোলটা আমি করেছি এবং প্রায় 50,000 সমর্থক ছিল। আমাদের তো সমর্থক ছিল না, টিএফের আমাদের কোচ, আমাদের টেকনিক্যাল ডিরেক্টররা বাদে সব মোহনবাগানেরই বেশি সমর্থক ছিল। তো ওই গোলটা আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। মানে ওই গোল, ওটা আমার মানে ওই গোলটাই আমাদের লাইফ পুরো চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এটাই আপনার জীবনে একটা স্মরণীয় ঘটনার মধ্যে একটা। আচ্ছা, আপনি তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল দুটো টিমের হয়ে খেলেছেন। হ্যাঁ, সবারই হয়ে খেলেছেন। আচ্ছা, আপনার কাছে এই ভিন্ন ভিন্ন টিমে খেলার কোনটা বেশি ভালো অভিজ্ঞতা আছে? মানে কোনটার মনে হচ্ছে যে সব টিম ম্যানেজমেন্ট বলুন বা খেলার কোনটা আপনার ভালো লেগেছে? 3টে টিমের হয়ে আমি সাফল্য পেয়েছি। মোহনবাগানের হয়ে আমি প্রথম খেলি, তো প্রথম বড় ক্লাব আমার মোহনবাগান। মানে আমি আজ এই ময়দানে প্রতিষ্ঠা পেয়েছি মোহনবাগানে খেলে, সেহেতু মোহনবাগানের কথা আগেই বলবো। যেহেতু আমি টাটা ফুটবল একাডেমি থেকে, টাটা থেকেই আমি আন্ডার-16 ইন্ডিয়া, আন্ডার-19 ইন্ডিয়া, আন্ডার-21 ইন্ডিয়া এবং সিনিয়র ইন্ডিয়া দলের হয়ে খেলে নিয়েছি। মানে এবং টিএফএতেই ছিলাম। ক্লাব ফুটবল খেলার আগে আমি জাতীয় দলের হয়ে খেলেছি, মানে সব কটা এই থেকে, মানে বয়স ভিত্তিক 16, 19, 21, 23 এবং সিনিয়র ইন্ডিয়া সব তো টিএফএ থেকেই খেলেছি। কিন্তু মোহনবাগান এসে আমাদের যেটা হলো কি প্রতিষ্ঠা পেলাম ভারতবর্ষের ফুটবলে, মানে যে দীপেন্দু বিশ্বাস মোহনবাগানে প্রথম সাফল্য পেলাম, তখন অমল স্যার কোচ, ডায়মন্ড সিস্টেম সারা মানে পৃথিবীর একটা রেকর্ড হয়েছিল যে যুবভারতী ক্রীড়াঙ্গনে 1,20,000 সমর্থক, সেই সমর্থকের মাঝে গোল করে দলকে জিতিয়েছিলাম মোহনবাগানকে। ওটা অন্যরকম ফিলিংস। তারপরে আমি ইস্টবেঙ্গলের হয়েও অনেক সাফল্য পেয়েছি, মোহামেডানের হয়ে ফুটবলার হিসেবে সাফল্য পেয়েছি। পরে মোহামেডান স্পোর্টিং ক্লাব আমাকে সম্মান জানিয়ে আমাকে টেকনিক্যাল ডিরেক্টর করেছিল টিমের। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও আমরা একটা ভালো ফল করেছি। পরে আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সেক্রেটারি 2020 সাল থেকে আজকের দিন অবধি, এবং অ্যাজ এ টিম ম্যানেজার ছিলাম মোহামেডান স্পোর্টিংয়ের। পরপর 3বার কলকাতা লিগ জিতলাম, ডুরান্ড কাপ ফাইনালে হেরে গেলাম, রানার্স আপ, আই লিগ একবার রানার্স হয়ে আবার আই লিগ জিতে আইএসএলে আইলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। মানে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর মোহামেডান স্পোর্টিং ক্লাব আমাকে অনেক সম্মান, রেসপেক্ট দিয়েছি, যেটা আমি রাখতেও পেরেছি যে আজ এই সাফল্য মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে পেয়েছি। আর মোহনবাগান হয়ে আমি অ্যাজ এ ফুটবলার ভারতবর্ষের সব ট্রফি জিতেছি। মানে কোনো ট্রফি জিতিনি এরকম নেই। খুব ভালো। আমরা পরবর্তী আলোচনায় চলে যাবো দাদা। যখন আপনি অধিনায়ক ছিলেন ফুটবলে, তখন তো আপনাকে বিভিন্ন রকম চাপ একটা সহ্য করতে হতো। কিভাবে সেটা মেনটেন করতেন বা দলের ছেলেদের আপনি কিভাবে মোটিভেট করতেন? দেখুন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহনবাগানের জার্সি পরা মানেই চাপ। এখন ধরুন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ধরুন মানুষ যতটা
আমাকে সামনে এসে বলে, তার থেকে বেশি আমাকে Social media। সোশ্যাল মিডিয়ায় বলে। কিন্তু তখন মানুষ সামনে এসে বলতো, মানে একটা ম্যাচ হারলে এরকম হতো যে আমরা টেন্টের মধ্যেই বসে থাকতাম প্রায় রাত 10টা অবধি, ধরুন ম্যাচ শেষ হতো 6টা, কিন্তু আপনি টেন্টের বাইরে বেরোতে পারবেন না, বেরোলেই সমর্থকরা আপনার উপর ক্ষুব্ধ রেগে যাবে। আমরা এমনও দিন গেছে আমরা পুলিশ ভ্যানে করে পার্ক স্ট্রিটে নেমে তারপর ট্যাক্সি করে আমরা আমাদের মানে কলকাতায় যেখানে থাকি সেখানে পৌঁছেছি। এরকম অনেক চাপ আছে। ম্যাচ হারলে ধরুন খবরের কাগজে সমালোচনা হবে। এখন তো নানা রকম চ্যানেল, ইউটিউব চ্যানেল, এখন তো আরও বেশি, মানে বাড়ির মা বোনেরাও জেনে যাবে। আমাদের সময় তো ওটা জানতে পারতো না, আমরা হেরেছি এটা জানতো। বাড়িতে আসলে মা জানতো হেরে গেছি, এর বাইরে তো আর কিছু জানতো না যে হেরেছে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় কি বলছে এটা বাড়ির লোক জেনে যাবে এখনকার প্লেয়ারদের। আমাদের সময় ওটা ছিল না। এখন অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, কর্মকর্তা হিসেবে ওটা শুনতে হবে, বাড়ির লোক জানতে পারে। আমার বাড়িতে ধরুন ম্যাচ হারলে অনেকে অনেক কিছু ফেসবুকে লেখে আমাদের নামে, সেটা বাড়ির বউ, ধরুন আমার মেয়েও বড় হয়ে গেছে, প্রায় 13 বছর বয়স, আমার বাবা, মা মারা গেছে। এবার সেইটা আমাদের খেলার লাইফে ওটা সম্মুখীন হতে হয়নি। এখনকার খেলোয়াড়দের এটা সম্মুখীন হতে হচ্ছে, মানে এটা অন্যরকম। ধরুন সবার কাছে মোবাইল, এখন একটা ম্যাচ মোহনবাগান হেরে গেল বা ইস্ট বেঙ্গল হেরে গেল বা মোহামেডান স্পোর্টিং হেরে গেল, সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় অনেক মানে উল্টো পাল্টা ভুলভাল লেখে, সেটা এখনকার প্লেয়াররা দেখে। আমাদের সময় কি সামনে ধরুন আমরা কোনো ম্যাচ হেলে আমরা ঘর থেকে বেরোতে পারতাম না, মোহামেডান ম্যাচ হারলে পরের ম্যাচটা জেতার আগে অবধি আমরা মানে একটু লুকিয়েই থাকতাম, মানে প্র্যাকটিস করে বাড়ি চলে আসতাম, টিভি দেখতাম, বেশি বাইরে ঘোরা বেরোনো বা কোথাও যাওয়া হতো না। এটা খুবই মেন্টাল প্রেসার ছিল। হ্যাঁ, প্রেসার ছিল। আর দলের ছেলেদের কিভাবে মোটিভেট করব? দলের ছেলেদের আমরা দেখুন হারলে তো একটা খেলোয়াড় একটা টিমে সারা বছর থাকবে, ওই 30 জনের একটা স্কোয়াড বা 32 জনের স্কোয়াড হয় একটা টিমে, 34-35 জনও করে। ওই খেলোয়াড়ই তো সারা বছর খেলবে। আমি যখন বছরের প্রথম ম্যাচটা হেরে গেলাম, তো ওদেরকে আমরা এনকারেজ করি যে এরকম আমাদের দিয়ে আমরা এরকম অনেক হেরেছি, অনেক এরকম ম্যাচ হেরে গেছি আমরাও, মন খারাপ করিস না। প্লেয়ারদের ওই সময়টা প্লেয়াররা অনেক মানসিকভাবেও ভেঙে পড়ে, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ কর, রেডি হ, চল আমাদের সাথে। তারপর আবার পরের দিন যখন আমরা মাঠে আসি তখন ওরা অনেকটা আগের থেকে ফ্রি হয়ে যায়। তখন আবার ওদের ভুলগুলো আমরা ওই দিনকে আর ওদের ভুল যা মাঠে করেছে ওটা বোঝাই না, পরের দিন ওদেরকে প্র্যাকটিস শুরুর আগে আমরা মিটিং করে ওদের ভুল যেগুলো হয়েছে সেগুলো বোঝানোর চেষ্টা করি। মানে এর কি 24 ঘন্টায় ওদের অনেকটা মানসিকভাবে ঠিক হয়ে যায়। আস্তে আস্তে হয়ে যায়। আমরা পরবর্তী আলোচনায় যাব। দাদা, এখন যে কাঠামো, খেলাধুলার যে কাঠামো, আপনার সময় যে কাঠামো ছিল, যে পরিকাঠামো ছিল, এখনকার যে স্ট্রাকচার হচ্ছে, আপনি কি পরিবর্তন মনে করছেন? কি উন্নতি? অনেক পরিবর্তন। ধরুন আমি 1997 সালে আমরা তখন বসিরহাট হসপিটাল কোয়ার্টারে থাকতাম, আমার মা হসপিটালে নার্স ছিলেন। তো হসপিটাল কোয়ার্টার থেকে আমি ভোর 4টের সময় ওখান থেকে ওই স্টেট বাস ধরতাম, করে ধর্মতলা নেবে, ওখান থেকে হেঁটে মোহনবাগান মাঠে যেতাম। আপনি একাই যেতেন? হ্যাঁ, একাই যেতাম। তখন এই যে জার্নিটা ছিল, তারপর আমরা 6 মাস পরে আর পারছিলাম না, তারপর মোহনবাগান মেস ইলিয়াড রোডে মেসে থাকতাম। এবার এখন সেই জায়গায় খেলোয়াড়দের অনেকটা সুবিধা হয়ে গেছে। এখন ধরুন প্রতিটা টিমই তাদের বসিরহাটের প্লেয়ার হলেই তাদের নিজস্ব মেসে রাখার চেষ্টা করে, এবং কমিউনিকেশনও এখন অনেক ভালো। বারাসাতও চলে গেল, আর 2 দিন পরে বারাসাত অব্দি মেট্রো চলে আসবে, তো পরের জেনারেশনের খেলোয়াড়দের আরও সুবিধা হয়ে যাবে ধর্মতলা চলে যেতে। আরেকটা কি, আমাদের সময় যখন আমরা মোহনবাগান খেলিনি তখন আমাদের অনেক অসুবিধা ছিল। তখন আমরা ধরুন রুরাল বেঙ্গলে ট্রায়াল হচ্ছে, আন্ডার 16, 14, 13, আমরা তখন বসিরহাটে যেতাম রাত 2:30 ট্রেন, সাইকেল চালিয়ে আমরা এই বদরতলা থেকে স্টেশন, তারপর ওখান থেকে আপনার বারাসাত অব্দি ট্রেন ছিল, তার বারাসাত থেকে ট্রেন পাল্টে ধর্মতলা যেতে হতো, ধর্মতলা থেকে আবার ট্রাম ধরে ময়দান যেতে হতো, এই শিয়ালদা থেকে আবার ময়দান যেতে হতো। ওই সময় অনেক কঠিন ছিল বসিরহাটের খেলোয়াড়দের
গিয়ে ময়দানে প্র্যাকটিস করা, মানে আবার ফিরতে ফিরতে আমাদের প্রায় 3:30 হয়ে যেত। বাড়ি ফিরতাম ওই 12:40 একটা ট্রেন ছিল শিয়ালদা থেকে, সেইটা ধরে আস্তে আস্তে আবার বারাসাতে নামতে হতো। আমরা যখন বাড়ি পৌঁছতে আবার 3টে 3:30 হয়ে যেত। তো সেইটা সমস্যা ছিল যাতায়াতে। এখন সেটা আর নেই, অনেকটা ভালো হয়ে গেছে এখনকার খেলোয়াড়দের। আর কঠিন ছিল কেন, ওই সময়কার আর এখনের অনেক তফাৎ আছে, তবে সবারই কঠিন। দুবার যে এখনো করবে তারও কঠিন, আমাদের সময়ও কঠিন ছিল। এখনকার ছেলে মেয়েদের বা বিশেষ করে ছেলেদেরকে আপনি যারা খেলাটাকে নিয়েই বড় হতে চায়, আপনার মতো ধরুন নাম করা দলে কোনো জায়গায় খেলতে চায়, হুট করে তো কেউ অবশ্যই চান্স পায় না, কিন্তু প্রত্যেকের একটা অ্যাম্বিশন থাকে যে আমি ভালো হব, বড় হব। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিচ্ছেন, কিভাবে চললে তারা? তাদের দেখুন, সবার আগে থাকবে যে ডিসিপ্লিন। মানে ডিসিপ্লিন না হলে আপনি বড় জায়গায় যেতে পারবেন না। একটা খাওয়া এবং একটা খেলোয়াড়ের, একটা স্পোর্টসম্যানের খাওয়া দাওয়া ঘুমানোর একটা ডিসিপ্লিন দরকার। ওটা ছাড়া কোনো ভালো প্লেয়ার হওয়া মুশকিল। কেন না, এখনকার তো সবার হাতে মোবাইল, অনেক রাত অবধি মোবাইল দেখে। আমরা তো প্লেয়ারদের প্রতিদিন এমনকি মোবাইল নিয়েও নিই কোথাও বাইরে খেলতে গেলে, আমরা বলি মোবাইল জমা দিয়ে দাও কারোর কাছে। কেন, একটা রাত 10টার পরের থেকে রাত 12টা 1টা অবধি যদি আমি মোবাইল দেখি, পরের দিন সকালে আমি আর প্র্যাকটিস করতে আমার সেই এনার্জিটা আমি পাবো না। আমাদের সময় মোবাইল ছিল না, কিছু ছিল না, আমাদের অসুবিধা নেই। এখন এইটা একটা বড় ব্যাপার। আর ডিসিপ্লিন করতে হবে খাওয়া দাওয়া আর অনুশীলনেও। সে তো কোচরা করাবেন, সেটা তো আলাদা, কিন্তু একটা নিজেকে তৈরি হতে গেলে মানে ডেডিকেশন, ডিসিপ্লিন যেটা আমরা বলি 3টে ডি, সেই দিকটাকে মনে রাখতে হবে সবসময়। মানে ডেডিকেশন থাকতে হবে যে আমাকে বড় হতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে ডিসিপ্লিন থাকতে হবে। মানে আমার খাওয়া, আমার একটা খেলোয়াড়ের তো ওটাই সব, হ্যাঁ, স্বাস্থ্যটাই সব। এই জায়গাটা এখনকার খেলাদের আমরা ওটাই বলি যে ডিসিপ্লিন থাকে। এখন খেলাদের ওটাই সমস্যা, মোবাইলটা কন্ট্রোল করা সমস্যা। মানে সে আমার বাড়ির মেয়েকেও কন্ট্রোল করা সমস্যা, আর খেলোয়াড়দেরও সমস্যা। একটি সোশ্যাল মিডিয়ার যুগে এখন এই মোবাইলটা যেমন কার্যকরী কাজে লাগে, তেমন সেটা অনেক এফেক্টিভও আছে। এখন এই জায়গাটায় খেলোয়াড়কে এখন বড় প্লেয়ার হতে গেলে তোমাকে ধরুন, যারাই বড় প্লেয়ার হচ্ছে, পরে জানা যাচ্ছে যে সে কোনো না কোনো স্যাক্রিফাইস করছে। এখনকার দিনে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা আর পিছিয়ে নেই। তো আমরা বিভিন্ন খেলাতেও দেখছি, ক্রিকেটেও আমরা ভালো রকমই দেখতে পাচ্ছি, হকিতে, কাবাডিতে, ফুটবলেও আছে। তো আমি বলবো যেহেতু আপনি আমাদের বসিরহাটের একটা সময় এমএলএ ছিলেন, বা আপনার নিজস্ব এলাকা বসিরহাট, টাকি, বসিরহাট, হাসনাবাদ সমস্ত রয়েছে, তো এই অঞ্চলের মেয়েদের ফুটবলের প্রতি যদি কোনো আগ্রহ বিশেষভাবে আপনারা তৈরি করতে চান, বা তারা যদি এখান থেকে উঠতে চায়, এখানে আপনি কি মেসেজ দিতে চান, বা তাদের জন্য আপনারা কি পরিকাঠামো রেখেছেন? একটা সবচেয়ে বড় মেসেজ যেটা হচ্ছে যে এখনকার মেয়েরা যদি ফুটবল খেলে, তার মানে আগামী দিনে তার একটা সরকারি চাকরি একদম বাধা। আচ্ছা, মানে আপনি জানলে শুনলে যে সুন্দরবন কাপ হতো ফুটবল, তাতে আমাদের বসিরহাটের যারা চ্যাম্পিয়ন হয়েছিল সব ছেলেরা, মানে যারা চাকরি করতে চায় তারা সবাই সিভিক ভলেন্টিয়ার চাকরি আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ থেকে তখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। এবং আপনি জানেন কিনা জানি না, এই যে একটা মেয়ে খেলছে সঙ্গীতা বাসু, আজকে কয়েকদিন আগে থাইল্যান্ডের এগেনস্টে 2টো গোল করেছে, কল্যাণীতে পারে। তো ইন্ডিয়াকে এশিয়া কাপ কোয়ালিফাই করে দিল একটা মেয়ে ফুটবল। আর এই ভারতীয় মহিলা দল এখনো যে জায়গায় আছে, আগামী দিনে বিশ্বকাপেও কোয়ালিফাই হতে পারে, মানে সেই জায়গায় আছে। ঠিক আছে, এই আমাদের বিশেষ করে সন্দেশখালী একটা কানমারি ফুটবল একাডেমি আছে, সেখানে কিছু মহিলা মানে অনেক ভালো ভালো মেয়েরা প্র্যাকটিস করে। ওখানে আমি কয়েকদিন গেছিলাম, এবং যারা দায়িত্ব নিয়েছিলেন তাদের প্রথম প্রেস কনফারেন্সটা কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে হয়েছিল, সেদিনও আমি ছিলাম ওখানে। শুধু বসিরহাটের প্রচুর মানে মহিলা ফুটবলার আছে, যারা যেরকম বসিরহাটের একজন মহিলা গত বছর আমাদের মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছে। এই বছরও কলকাতার যে কন্যাশ্রী কাপ ফুটবল হলো, এখানে বসিরহাটের প্রচুর মানে আমাদের সাব ডিভিশনের প্রচুর
উমেন্স প্লেয়াররা খেলেছে। এবং শুধু খেলবে না, এরা যত ভালো খেলবে ওর ফেসিলিটি পাওয়া শুরু করে, বিশেষ করে একটা চাকরি, ভালো চাকরি পাবে, সে আগামী দিনে তার ফ্যামিলিকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হয়। কেন কানমারি একাডেমিতে আমরা দেখেছিলাম যে খুবই গরিব ঘরের মানে মেয়েরা ফুটবল খেলা করছে, এবং সেখানে আমাদের বসিরহাটেরও আমাদের বিজেএফসিসি বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের মহিলা দল আছে, সেখানে সমীর দা কোচ, সে প্র্যাকটিস করায়। সেই দলের মানে সাব ডিভিশনের যারা খুব ভালো খেলে তারা এসে ওখানে প্র্যাকটিস করে, এবং সেই টিমের অনেক প্লেয়াররা, এবং কলকাতার কেউ শ্রীভূমি, যেটা আমাদের সুজিতদা মন্ত্রী, সুজিতদার টিম, শ্রীভূমি এবার ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে, সেই টিমেও আমাদের 2-3 জন খেলোয়াড় আছে বসিরহাটে। মানে একটা মহিলা ফুটবলে একটা ভালো অপরচুনিটি আছে, এবং আমাদের প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আমাদের সাব ডিভিশনে আছে। বিশেষ করে সেই খেলোয়াড়রা আমাদের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এবং আমাদের বসিরহাটের কিছু। আচ্ছা, আমি আমার পরবর্তী আলোচনায় জানবো, আপনি যখন পড়াশোনা করতেন, তো আপনি হঠাৎ করে ফুটবলটাকে কেন বেছে নিয়েছিলেন, বা ফুটবলে আপনার ভালো লাগা, বা কিভাবে আপনি এটার প্রতি এতটা মনোগ্রাহী হলেন? আমরা বসিরহাট বোর্ডিং স্কুলে পড়তাম ছোট ছিল। আমার মা যেহেতু মালয়ালি, মানে কেরালার বাসিন্দা, আমার বাবা বাঙালি। আমার বাবা আর্মিতে চাকরি করতেন, আমার মাও আর্মির নার্স ছিলেন। তারপর মা চাকরি ছেড়ে দেন, আমি আমার বোনকে মানুষ করতে হবে বলে, তারপরে মা আবার বসিরহাট হসপিটালে চাকরি পান। তারপরে আমরা বসিরহাট হসপিটাল কোয়ার্টারে থাকতাম, কোয়ার্টারের সামনেই দেখবেন একটা মাঠ আছে। আমি যখন বিধায়ক ছিলাম, ওই মাঠটাকে আমরা সুন্দর করে বানিয়েছি, এখন মাঠটা অনেক সুন্দর, ফ্লাড লাইট আছে, মাঠটা ঘেরা, ড্রেসিং রুম, ক্লাব সব আছে। ওই মাঠে দেখতাম আমাদের বড়রা ফুটবল খেলতো, আমি ওইখানে দেখতাম, দেখে ফুটবল, ক্রিকেট, তখন যেরকম শীতকালে সারাদিন ক্রিকেট খেলতাম, আর বর্ষা হলেই ফুটবল খেলতাম। এবং বড়রা খেলতো, আমরা প্রথমে তো খেলতে নিত না আমাদের, বাইরে আমরা বল দিতাম, তারপরে একটু বড় হয়েছি যখন আমাদের নিত। তারপর বসিরহাট হাই স্কুলের হয়ে আমরা ক্লাস 6 থেকে 7-এ উঠেছি, তখন আমাদের স্কুলে শান্তিবাবু স্যার ছিলেন, তখন স্কুলের টিম হচ্ছে, ট্রায়াল দিলাম, দিয়ে স্কুলের টিমে সুযোগ পেলাম। এবং সুযোগ পাওয়ার পরে তখন আমাদের মিহিরদা এবং সমীরদা দুজনের কোচিং সেন্টার ছিল, একসাথে ছিল তখন সেই সমীরদা মিহিরদার ভাতৃসংঘ কোচিং সেন্টার প্র্যাকটিস করলাম। তার আগে দুলু মামা বলে একজন আছে বসিরহাটের, সব দেখবেন এখনকার প্রচুর বাচ্চা ওনার কাছ দিয়ে খেলা ছিল, তার কাছে যেতাম আমরা সাইকেলে করে হাই স্কুল মাঠে বসিরহাট প্র্যাকটিস করতাম। তারপরে এরকম করতে করতে বসিরহাট হাই স্কুলের হয়ে সুব্রত কাপ খেললাম। তারপরে আমাদের অলোক দাস, আমাদের বসিরহাটের একজন ভালো প্রাক্তন খেলোয়াড়, যে মুম্বাই ইস্টবেঙ্গল খেলেছেন, তো টাটা ফুটবল একাডেমির আমাকে ট্রায়ালে নিয়ে গেল। তো টাটা ফুটবল একাডেমিতে প্রায় 1 মাস ট্রায়াল দিলাম, দিয়ে তারপর টাটাতে সুযোগ পেয়ে গেল। টাটা ফুটবল একাডেমিতে 6 বছর ছিলাম, তারপর ওখান থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল, তার মধ্যে ভারতের হয়ে খেললাম, সব খেলে এইভাবে। কিন্তু এই আমাদের যে মাঠ আছে, ওই মাঠেই হসপিটাল কোয়ার্টারের মাঠ, ওখানেই আমরা ছোট থেকে খেলি। এখন মাঠে আমাদের একটা ফুটবল কোচিং সেন্টার আছে, অনেক বাচ্চা আছে, মেয়েরাও খেলে। হ্যাঁ, মেয়েরা ছেলেরা অনেক, মানে নিউ বাণী সংঘ ফুটবল কোচিং সেন্টার, নিউ বাণী সংঘ ফুটবল কোচিং সেন্টার, অনেক বাচ্চা আছে, মানে এখন প্রায় 100 কাছাকাছি বাচ্চা আছে। খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে। আচ্ছা, আমার পরবর্তী এবং আজকে শেষ আলোচনা যেটা, আপনি তো বর্তমানে পলিটিক্যালের সঙ্গে যুক্ত, তো আপনার এই পলিটিক্যাল দিকে যাওয়ার এই খেলার দুনিয়া একটা, পলিটিক্যাল দুনিয়া একটা, তো কি দেখে আপনি, মানে কিভাবে আপনাকে, কোন জিনিসটা আপনাকে ইন্সপায়ার করেছিল এই দিকে, এই জগতে আসার জন্য? ওই পলিটিক্সে আসার দিনটাই বলি, আমি এমনি সব তখন আমি ফুটবল খেলি, এবং তখন আমি স্টার জলসার কমেন্ট করি, এক্সপার্ট কমেন্ট। তখন কলকাতা লিগের এক্সপার্ট কমেন্ট করছিলাম, অন্য ম্যাচগুলো খেলছি। তখন আমরা আমাদের 2014 সাল তখন আমি খেলি মোহামেডানস্পোর্টে। তখন একদিন হঠাৎ আমাকে
আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক যিনি ছিলেন আর মুকুল রায় ছিলেন, এরা দুজন আমায় ডাকলেন, আমি গেলাম। তারপরে আমাদের দিদির কাছে নিয়ে গেলেন, বললেন যে সেটা তখন মানে বাই ইলেকশন, আমি তো জানি না হবে। তো আমার মাকে আমি বললাম, মাকে জিজ্ঞেস করিনি, তার মাকে জিজ্ঞেস করলো। তারপরে আমি তো আবার কমেন্ট্রি করতে চলে গেলাম, আমাকে কমেন্ট্রি করছিলাম, ওখান থেকেই গেছিলাম ওই তৃণমূল ভবন। তারপরে আবার আসলাম, তারপর আমাকে বললো, কথা হলো মার সাথে। তারপরে তো 14 সালে আমি এখানে ভোটে দাঁড়ালাম, হেরেও গেলাম 1400 ভোটে। হারার পরে তখন তো ওই 14-20 দিনের মধ্যে এরকম ভোটে দাঁড়িয়েছিলাম, অতটা আমি বুঝতেও পারিনি যে কি হচ্ছে ব্যাপারটা। তারপরে হেরেও গেলাম। হেরে গেলাম যখন, তখন ওই বসিরহাট হাই স্কুলে গণনা হচ্ছিল। তো তখন কিছুক্ষণ আগেই আমি জানি হেরে যাব, তখনও 1-1.5 ঘন্টা বাকি, কিন্তু কোথাও থেকে খবর পেলাম যে আমি হেরে যাওয়ার চান্সই বেশি। আমাকে অনেকে বললো, তুই বাড়ি চলে যাবেন না। বাড়ি যাবো কেন, এখানে থাকি, হারার পরে যে জিতবো তার সাথে হাত মিলিয়ে যাবো। তারপরে ওখানে ছিলাম, হারার পরে যিনি জিতলেন ওনার সাথে হাত মিলিয়ে বাড়ি আসছি। তারপরে দেখলাম ওই দিনই আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার নাম আবার 16 সালে ঘোষণা করে দিলেন। তারপর তো যেরকম ফুটবলে আমরা কি করি, খাট মানে অনেক পরিশ্রম করলে আপনি রেজাল্ট পাবেন, এখানেও একই করলাম, অনেক পরিশ্রম করলাম। তারপরের 14 তো 16 সালে 1 বছর 8 মাস তারপরে পরিশ্রম করে জিতলাম, কত প্রায় 25,000 ভোটে। তো এইভাবেই হয়ে গেল। খুব ভালো লাগলো আপনার সঙ্গে, আপনার কাছে এসে গল্প মানে কথাগুলো শুনতে পেরে খুব ভালো লাগলো। নমস্কার আপনাকে, আপনার এই অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা তো শুনতেই পেলেন, আমরা যার কাছে এসেছি তার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। অনেক গল্পের ছলে তিনি আমাদের অনেক অনেক কথাই বললেন। আর আপনাদের জন্য কিন্তু অবশ্যই তার মেসেজ থাকলো যে যারা ছোটরা যারা আছো, তোমরা যারা খেলাকে নিয়ে জীবনে বড় হতে চাও, তোমাদের কিন্তু অবশ্যই ডিসিপ্লিন এবং ডেডিকেশন থাকতে হবে। আর শ্রোতা বন্ধুরা, আপনারাও শুনলেন আমাদের দিব্যেন্দুদার কথা। তো আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো সময় অন্য কোনো ভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ হবে। শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।